দুর্নীতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রভাষক দুর্নীতি ও সুশাসন, শামসুল হক কলেজ, হায়দ্রাবাদ, মুরাদনগর, কুমিল্লা। আজ আমরা আলোচনা করব দুর্নীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের জাতীয় সংসদ এর ক্ষমতা, কার্যাবলী, সংসদ সদস্যদের দায়িত্ব এবং বাংলাদেশের জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন করা হয়। এই বিষয়গুলি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এবং বাড়িতে খুব ভালোভাবে পড়বে এবং বিশেষ করে পয়েন্টগুলো ভালোভাবে পড়বে এবং লিখবে। আমরা আগে জেনেছি প্রত্যেকটা সরকারের কমপক্ষে 3টা বিভাগ থাকে। একটা হচ্ছে আইন বিভাগ, 2 শাসন বিভাগ, 3 বিচার বিভাগ। এর মধ্যে আইন বিভাগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি গণতন্ত্রের অক্সিজেন হচ্ছে রাজনৈতিক দল, আর গণতন্ত্রের রাজনৈতিক দলের প্রসার ঘটে, রাজনৈতিক দলের বিস্তৃতি ঘটে, রাজনৈতিক দলের পরিপূর্ণতা লাভ করে যখন তারা জাতীয় সংসদে গিয়ে তাদের কথাগুলো, জনসাধারণের কথাগুলো জনসাধারণের প্রতিনিধি হিসাবে যখন তারা বলতে পারে। সেই হিসাবে আমরা বলতে পারি যে জাতীয় সংসদ অথবা আইনসভা হচ্ছে অক্সিজেন স্বরূপ। এজন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে জানতে হবে বাংলাদেশের সরকার কিভাবে আইন তৈরি করে, কিভাবে আইন সংশোধন করে, কিভাবে আইনের পরিবর্তন পরিমার্জন করে। প্রথমে আমরা জানি 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় লাভ করার পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশের সংবিধান তৈরি হয়, আর এই সংবিধানে বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে। এবারে আমরা বলতে পারি সমগ্র বাংলাদেশকে 300টি নির্বাচনী আসনে ভাগ করে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যারা প্রার্থী হতে পারবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আর তাদের বয়স কত হবে? কমপক্ষে 25 বছর। নির্বাচনী এলাকার ভোটার তালিকায় তাদের নাম থাকতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য পদে নির্বাচিত হবার যোগ্যতা। এখন আমরা আলোচনা করব অযোগ্যতা, মানে কি কি শর্ত থাকলে অথবা কি কি অবস্থায় একজন নাগরিক বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য হওয়ার জন্য প্রার্থী হতে পারবেন না, অথবা উনি যদি প্রার্থী হন অথবা নির্বাচিত হন তারপরে ওনার কিছু সমস্যা থেকে যাবে। প্রথম হচ্ছে অপ্রকৃতিস্থ হলে, অর্থাৎ যদি মানসিক অবস্থা ভালো না থাকে, যদি মেন্টালি কোনো সমস্যা থাকে তাহলে সে অযোগ্য বলে বিবেচিত হবে। 2 আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে। 3 ফৌজদারি অপরাধে 2 বছর সাজা ভোগ করার পর 5 বছর অতিক্রান্ত না হলে উনি জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবেন না। এখন আমরা দেখব বাংলাদেশের জাতীয় সংসদের গঠন। বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ বা এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করার কথা বলা হয়েছে, আর এর নাম হচ্ছে জাতীয় সংসদ। তোমরা জানো এটা ঢাকাতে অবস্থিত। বাংলাদেশের সংবিধানের 5ম ভাগ 1ম পরিচ্ছেদ অনুচ্ছেদ 65-1 অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত করা হয়েছে, যা আমরা আগেই বলেছি। জাতীয় সংসদের গঠন হচ্ছে, প্রথমে বলেছি যে 300 জন জাতীয় সংসদ সদস্য, তারা 300টি নির্বাচনী এলাকা থেকে সরাসরি জনগণের সরাসরি ভোটে পাশ করে এসেছেন বা আসবেন। আর পরবর্তীতে আরও 50 জন মহিলা আসন, 50 জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য রয়েছেন। তারপর এই মহিলা সদস্যরা বর্তমানে সংসদের আনুপাতিক হারে যারা নির্বাচিত হন, যারা সরকার গঠন করেন, ওই রাজনৈতিক দলগুলোর আনুপাতিক হারে তারা সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন। মহিলারা সাধারণভাবে মহিলা আসনে থাকার পরেও তারা অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতো সাধারণভাবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখন আমরা দেখব জাতীয় সংসদের কার্যাবলী। আমাদের জাতীয় সংসদ আমাদের জন্য কি কাজ করছে আমরা
সেটা এক নজরে দেখব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ জাতীয় সংসদের কার্যাবলী, তোমাদের বইও ঠিক এরকমভাবে চার্ট আকারে দেওয়া আছে, তোমরা সেটা বিশেষভাবে অনুধাবন করবে। আমরা চার্ট যদি একবার যদি চোখ বুলিয়ে নেই দেখতে পারবো আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, নির্বাচন সংক্রান্ত, সংবিধান সংশোধন, অর্থ সংক্রান্ত ক্ষমতা, সরকার গঠন, বিচার বিষয়ক আরও অন্যান্য অনেক ক্ষমতা রয়েছে। এখন আমরা কয়েকটার বিশ্লেষণ করব। প্রথমে হচ্ছে আইন প্রণয়ন। আইন প্রণয়ন সেটা আমরা আগেই বলেছি, আইন প্রণয়ন হচ্ছে আইনসভার প্রথম কাজ, এটা হচ্ছে প্রধান কাজ। আইনের উৎস কি হবে, আইনের ভিত্তি কি হবে, আইনের নীতিসমূহের ব্যাখ্যা, আইন রচনা, আইনের প্রয়োগ বিধি ইত্যাদি বিষয়াবলীর উপর আলোচনা করা বাংলাদেশের আইনসভার প্রধান কাজ। যদি সংসদের সদস্যগণ কোনো আইন পাশ করে তাহলে তা রাষ্ট্রপতির কাছে যাবে, কেননা বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত বা মন্ত্রিপরিষদ শাসিত রাষ্ট্র হলেও আমাদের দেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, যিনি আলংকরিক প্রধান হিসাবে অথবা নামমাত্র প্রধান হিসাবে অবস্থান করছেন। তার কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। যদি আইন রূপে গণ্য হয় করা হবে সেইটা, যেটার মধ্যে রাষ্ট্রপতি অনুমোদন দিবেন। যদি রাষ্ট্রপতি অনুমোদন না দিয়ে পুনর্বিবেচনার জন্য আবার সংসদে পাঠান, তাহলে তা যদি নতুন করে আবার গৃহীত হয়, মানে সংসদে যদি আবার ভোটাভুটি হয়, তোমরা জাতীয় সংসদের কার্যক্রম বিভিন্নভাবে অনলাইনেও দেখতে পাচ্ছ যে সংসদের মধ্যে ভোটাভুটি হয়, কারা কারা হা আছে, যারা যারা পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, আর যারা যারা বিপক্ষে আছেন তারা না বলুন। এভাবে অনেক সময় কণ্ঠ ভোট নেওয়া হয়। তারপর স্পিকার বলেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এভাবে 3 বার বলেন। তারপরে যদি নিশ্চিত হওয়া যায় সংসদে এই বিষয়টি পাস হয়েছে, তারপর রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি সেটি তাতে স্বাক্ষর করে দিতে পারেন অথবা 7 দিন রেখে দিতে পারেন। 7 দিন রাখার পর যদি সংসদে আবার দ্বিতীয়বার আসে, দ্বিতীয়বার অনুমোদন হওয়ার পর 7 দিন পর তা আইন হিসাবে গণ্য হবে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আইন প্রদানের বা আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতার উৎস হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আরও একটি বিষয় দেখব, সেটা হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। আমরা আগেই বলেছি আইন বিভাগের পাশাপাশি রয়েছে শাসন বিভাগ। আর শাসন বিভাগ কি কাজ করে? শাসন বিভাগ মূলত শাসন করে। যারা আইন বিভাগ প্রণীত আইনগুলো, নির্দিষ্ট আইনগুলো মেনে সেই অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে, তারাই মূলত শাসন বিভাগের সদস্য। দেশের সকল শাসনতন্ত্রের স্তর আইনসভা দ্বারা পরিচালিত হয়। যে মন্ত্রিপরিষদ গঠিত হয় তা ইচ্ছা করলে এই সংসদ মন্ত্রিসভাকে বহিষ্কার করতে পারবে, তবে এর জন্য 2/3 ভোট দিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হবে সেই মন্ত্রিসভা তাদের সকল কাজের জন্য নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে। সংসদে বাজেট আলোচনা, তাদের কাজের আলোচনা, প্রশ্ন উত্তর ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। পরবর্তীতে আমরা আলোচনা করব বিচার বিষয়ক ক্ষমতা। বিচার বিষয়ক কিছু ক্ষমতা জাতীয় সংসদকে দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ বিচার সংক্রান্ত কাজ সম্পাদন করতে পারে। বিচার বিভাগের বিচারক অপসারণ কাজ, সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, মানসিক কিংবা দৈহিক অক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে 2/3 ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। এ ক্ষমতা বাংলাদেশের সংবিধান বাংলাদেশ জাতীয় সংসদকে দিয়েছে। এখন আমরা দেখব অর্থ সংক্রান্ত কি কি ক্ষমতা জাতীয় সংসদ পালন করে, অথবা জাতীয় সংসদ অর্থ সংক্রান্ত কি কি কাজ করে। মূলত অর্থ সংক্রান্ত ক্ষমতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা। কেউ কেউ বলেন মানি ইজ দ্য সেকেন্ড গড, অর্থাৎ অর্থই হচ্ছে মূলত সব কিছুর
প্রধান, যদিও কেউ কেউ বলেন অর্থই অনর্থের মূল, একথাটা সবসময় গ্রহণযোগ্য নয়। অর্থ না থাকলে মূলত অনেক কিছুই করা যায় না। তাই অর্থ সংক্রান্ত, বিশেষ করে একটা রাষ্ট্রের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষমতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা। তোমরা জানো প্রতি বছর একটা বাজেট পেশ করা হয়, আর সেই বাজেটটা যদিও অর্থমন্ত্রী উপস্থাপন করেন, সেই বাজেটটাকে পাশ করতে হয় সংসদ সদস্যদেরকে। সংসদ সদস্যরা সেই বাজেট যদি পাশ করেন তাহলে সেটা কার্যকর হবে। এখন আমরা আলোচনা করব সংবিধান সংশোধন সংক্রান্ত। আমরা জানি বাংলাদেশে একটি সমৃদ্ধ সংবিধান রয়েছে, আর এই সংবিধান হচ্ছে কি ধরনের সংবিধান? এটা লিখিত সংবিধান। লিখিত সংবিধান সবচেয়ে উত্তম সংবিধান, যে সংবিধানের মধ্যে নাগরিকের মৌলিক অধিকার, জনসাধারণের অধিকার এবং বিভিন্ন বিষয়গুলি সুস্পষ্টভাবে লিখিত রয়েছে। আর এই সংবিধানকে মাঝে মাঝে সংশোধন করতে হয়। তোমরা হয়তো সংশোধন বিষয়টা সাধারণভাবে বুঝো, যে কোনো কিছু ভুল হলে আমরা বলি ভাই বা এটা সংশোধন করে নিব, স্যার আমার ভুল হয়ে গেছে, এটা সংশোধন করে নিব। আসলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এ কথাটি কোনোভাবেই প্রযোজ্য নয়। এখানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংবিধানে সাধারণত কোনো ভুল থাকে না। একটা সংবিধান, একটা আইন যখন তৈরি করা হয়, বারবার সেগুলি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তারপরে সংসদ সদস্যদের অনুমতি নিয়ে, তাদের সম্মতি নিয়ে বারবার যাচাই বাছাই করে সেটা সংবিধানে প্রকাশ করা হয়। তাহলে সংবিধান সংশোধন কথাটা কেন আসলো? মূলত সংবিধান সংশোধন হচ্ছে মানুষের রুচির বোধের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়, তাদের চাহিদার পরিবর্তন হয়। কোনো কোনো দেশে হয়তো প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে, দীর্ঘদিন সেটা চলছে, এক সময় জনগণ ভাবলো না এই সিস্টেম আর ভালো লাগে না, এখন আমাদেরকে কি করতে হবে? রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে যেতে হবে। তখন কি করতে হবে? আবার সংবিধান সংশোধন করতে হবে। কোনো কোনো জায়গায় সেক্ষেত্রে বলা আছে এই ধরনের গুরুত্বপূর্ণ সংশোধনী আনলে আবার গণভোটের ব্যবস্থা করতে হবে। মূল কথা হচ্ছে সংবিধানের যদি প্রচলিত কোনো নিয়ম কানুন সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করতে হয়, তাহলে সেটা কে করবে? বাংলাদেশের জাতীয় সংসদ। আর বাংলাদেশের জাতীয় সংসদের কমপক্ষে 2/3 সদস্যের যদি ভোট দেয়, যদি সমর্থন দেয়, তাহলে সেটা অবশ্যই সংশোধনের আওতায় আসবে এবং সেই সংবিধান সংশোধন হবে। আর তোমরা আগেই জেনেছ বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত 16 বার সংশোধন করা হয়েছে। পরবর্তীতে আমরা আরেকটা পয়েন্টের মধ্যে যাব, সেটা হচ্ছে সরকার গঠন। সরকার গঠন আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচন যখন হয়, নির্বাচন হওয়ার পরে যেহেতু সংখ্যাগরিষ্ঠের সরকারই হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রপতি যদি মনে করেন অমুক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তার মানে কি বাংলাদেশে প্রথমে 300 জন সদস্যের কথাই আমরা বলবো। 300 জন সংসদ সদস্যের মধ্যে অর্ধেক হচ্ছে কত? 150। অর্ধেকের চেয়ে একটা আসনও যদি বেশি হয়, মানে 150টার উপরে 151 আসনও যদি কোনো রাজনৈতিক দল পায়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি এই দলের প্রধানকে, এই দলের নেতা নেত্রীকে ডাকতে পারেন, আসেন আপনারা সরকার গঠন করেন। তখন এই দল সাধারণত সরকার গঠন করে। সরকার অথবা যদি কোনো দল নির্দিষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে 2-3টি দল একত্র হয়ে জোটবদ্ধভাবে ঐক্যজোট গঠন করে সরকার গঠন করতে পারে। সুতরাং এগুলো আমরা জাতীয় সংসদের একটা কার্যাবলীর মধ্যে ধরতে পারি। এছাড়া আমাদের আরও অন্যান্য কার্যাবলী রয়েছে। এই কার্যাবলী যদি আমরা আলোচনা করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ জাতীয় সংসদে আমরা সাধারণভাবে জাতীয় সংসদে ঢুকতে পারি না। তবে যদি এমপি মহোদয়ের সাথে তোমার ভালো যোগাযোগ থাকে, অথবা অন্যান্য মাধ্যমে কিছু কিছু লোক সংসদ সদস্য নয় এমন লোকও সংসদের গ্যালারিতে অবস্থান করতে পারে, তারা ওখানে অবস্থান করে সংসদের কার্যক্রম কিভাবে চলে, কিভাবে আইন পাস হচ্ছে, এগুলো দেখার একটা ব্যবস্থা আছে। তবে এই ব্যবস্থায় আমরা সবাই সংসদে যেতে পারি না। সেজন্য সংসদ সদস্যরা কি কাজ করেন, সংসদ কি কাজ করে, আমরা অতিরিক্ত জানলে আমাদের কোনো সমস্যা নেই। প্রথমে আমরা সেক্ষেত্রে অন্যান্য কাজের ক্ষেত্রে বলতে পারি চাকুরি সংক্রান্ত কাজ। তোমরা আজকে ছাত্র, 2 দিন পরে তোমরা হয়তো পাশ করে বেরিয়ে যাবে, বের হয়ে চাকরি খুঁজবে। হয়তো সরকারি কোনো চাকরি যদি ভাগ্যে জোটে তাহলে ভালো, যদি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারো তাহলে আরও ভালো। যেটাই করো, চাকরি সংক্রান্ত বিধিগুলো মূলত জাতীয় সংসদের নিকট ন্যস্ত থাকে। আইনসভা প্রজাতন্ত্র এর কর্মে কর্মচারী নিয়োগ এবং কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারবে।
সংসদের আইনের দ্বারা প্রজাতন্ত্রের বিভাগ ও কর্মসমূহ সৃষ্টি হয়। তারপর কাজ হচ্ছে জনপ্রতিনিধিত্বমূলক কাজ। আজকে যারা সংসদ সদস্য আছেন, তোমরা যে নির্বাচনী এলাকায় বাস করছো সেখানে একজন সংসদ সদস্য আছেন, উনি মূলত এই এলাকার প্রতিনিধিত্ব করছেন। এমনইভাবে 300 জন সংসদ সদস্য 300টা এলাকার প্রতিনিধিত্ব করছেন। তার মানে কি, আমার কাজ, আমার এমপি মহোদয় আমার কথাটা এমপি মহোদয় সংসদে উপস্থাপন করছেন। যেহেতু সংসদ সদস্যগণ জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন, তাই জনগণের আশা আকাঙ্ক্ষার কথা সকলের সামনে বলা, তাদের জন্য কোনো কাজ ভালো হবে, কোনটা ভালো হবে, কোন ধরনের কোনো গুরুত্বপূর্ণ কাজ করা যায় কিনা, এ ব্যাপারে তারা সংসদে উপস্থাপন করেন। আবার এলাকায় এসে জনসাধারণের সামনে এসব তথ্য তারা তুলে ধরেন। সেই হিসাবে একজন সংসদ সদস্যকে আমরা একটা সেতু বন্ধন হিসাবে কাজ করে ওনারা সেতুর মতো আমরা মনে করতে পারি। একদিকে আমাদের কথা সংসদে যাচ্ছে, আমাদের কথা উনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারেন, আমাদের বিষয় নিয়ে তিনি নির্দিষ্ট আইনও তৈরি করতে পারেন। সেজন্য আমরা এই ব্যাপারে আর দীর্ঘ আলোচনা করব না। কিছু কিছু ব্যাপার আছে, সংসদে বিরোধ নিষ্পত্তি করা হয়, দেশের রাজনৈতিক দলের চিন্তাধারা এবং কার্যক্রমের ভিতরে বিরোধ দেখা দেয়, তখন এই সংসদ সকল বিরোধপূর্ণ বিষয়ের সমাধানে এক বিশেষ ভূমিকা রাখতে পারে। আমরা সংসদ সদস্যদের যোগ্যতা, সংসদ সদস্যদের অযোগ্যতা, জাতীয় সংসদের গঠন, জাতীয় সংসদের কার্যাবলী, জাতীয় সংসদের পরিচিতি, জাতীয় সংসদ কিভাবে আইন প্রণয়ন করে, এই বিষয়গুলো আজকের আলোচনায় বর্ণনা করলাম। আমি আশা করি এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে লিখে দিবে। আর যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে এ সংবাদ পৌঁছে দিবে, প্রয়োজনে শেয়ার দিয়ে তোমাদের বন্ধুকে আমাদের এই ক্লাসটি তাদেরকে উপস্থাপন করবে, তারাও যাতে তোমাদের মতো ভালোভাবে সেটা অনুধাবন করতে পারে এবং পরীক্ষার খাতায় সেটা উপস্থাপন করতে পারে। এবং এই আমরা সবসময় বলি যে রাজনীতি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান অথবা পৌরনীতি ও সুশাসন এটা কোনো তাত্ত্বিক সাবজেক্ট নয়, এটা ব্যবহারিক সাবজেক্ট। আমাদের জীবনে সারা জীবন এই তথ্যগুলো, এই নিয়মকানুনগুলো, এই আইনগুলো আমাদের কাজে লাগবে। সেজন্য সেটা চিন্তা ভাবনা করে সুন্দরভাবে তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, সেই আশা রেখে, সেই ভরসা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।